দুধের তৈরি খাবারগুলো খেতে যেমন অমৃত লাগে, তেমনি তৈরি করাটা কিন্তু আমরা অনেক বেশি ঝামেলার মনে করি। তবে আমি খুবই সহজভাবে আজকে দুধ দিয়ে তৈরি করা যাবে এমন একটি ডেজার্টের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব দুধ দিয়ে তৈরি রসমালাই, দুধের পায়েস, দুধের তুলা মিষ্টি এবং তৈরি করব দুধের সুজির হালুয়া। প্রত্যেকটি রেসিপি খুবই সহজভাবে এবং অনেক বেশি মজা করে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। ছানা, গুঁড়া দুধ বা মাওয়া ছাড়াই নরম তুলতুলে দুধের তুলা মিষ্টি। ছানা কাটার ঝামেলা ছাড়া আবার দুধের মিষ্টি, শুনে একটু অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, আজকে আমি ছানা কাটার ঝামেলা ছাড়াই, এমনকি গুঁড়া দুধ মাওয়া ছাড়াই এই নরম তুলতুলে তুলা মিষ্টিগুলি তৈরি করে দেখাবো। এত লোভনীয় মিষ্টিটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট, আর খেতে তো জাস্ট অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। বিসমিল্লাহ। এখানে একটি মিল্ক প্যানে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিমের কুসুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চাইলে আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি যেটা দিয়েছি এতে মিষ্টিটা পারফেক্ট ছিল, খুব একটা বেশিও হয়নি আবার কমও হয়নি। ডিমের কুসুম এবং চিনিটা আমি একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা যে একেবারে মেল্ট হয়ে যাবে এভাবে মেশানোর কোনো প্রয়োজন নেই। ভালোভাবে মিশে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাল করা 2 কাপ লিকুইড দুধ। চেষ্টা করবেন অবশ্যই দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখতে, তাহলে এই মিষ্টির টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবং অবশ্যই কিন্তু এর মধ্যে ঠান্ডা দুধটা ইউজ করতে হবে, গরম দুধের মধ্যে দেওয়া যাবে না। সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে আবারও হুইস্কের সাহায্যে আমি নেড়েচেড়ে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আমি সকল ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্টগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের প্রয়োজন পড়বে তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবেন। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন এই মিশ্রণের মধ্যে যেন কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবং দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু মিষ্টি তৈরি করছি, মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটাই খুব ভালো যায়। তবে আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মিষ্টিটা তৈরি করতে। তার আগে যে মোল্ডে মিষ্টিটা সেট করে নিব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি স্কোয়ার সাইজের একটি মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড অথবা বাটিতেও কিন্তু মিষ্টিটা সেট করে নিতে পারবেন। মোল্ডের তলাতে এবং সাইডে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম, তাহলে মিষ্টিটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এক সাইডে রেখে দিলাম এবং চলে এসেছি চুলাতে। চুলায় মিল্ক প্যানটি বসিয়ে দিয়ে চুলাটিকে জ্বালিয়ে দিয়েছি। চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। খুব বেশি হিটে এই মিষ্টিটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু দলা ধরে যেতে পারে। একটি হুইস্কের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। চেষ্টা করবেন হুইস্ক দিয়েই নেড়ে নিতে। মিষ্টিটির কালারটি আমি হালকা একটু ইয়েলো শেডের করতে চাচ্ছি, এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে এই হালকা ইয়েলো কালারটা দেখতে খুবই বেশি ভালো লাগে, এজন্য অলওয়েজ আমি সামান্য একটু করে কালার দিয়ে থাকি। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এরকম একটি কনসিস্টেন্সি চলে আসলেই বুঝতে হবে মিষ্টিটা সেট হওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে এসেছে। আর যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টিটা সেট হবে না। অবশ্যই জাল করে এমনটা ঘন করেই নিতে হবে। এবারে আমি মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অপেক্ষা না করে গরম গরম মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দেওয়ার পরে উপরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে ওগুলো আমি একটু এভাবে ফেটে দিচ্ছি, তাহলে মিষ্টিটা অনেক বেশি স্মুথ হবে। এবার এই মোল্ডটি আমি রেখে দিচ্ছি সরাসরি নর্মাল ফ্রিজে। ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, সরাসরি গরম অবস্থায় নর্মাল ফ্রিজেই রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তাহলে আমি ফিরে আসছি মোটামুটি 1 ঘন্টা পর। এরই মধ্যেই মিষ্টিটা সেট হয়ে যাবে। চলে আসলাম 1 ঘন্টা পরে। মিষ্টিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখুন
হাত দিয়ে টাচ করছি, কত সুন্দরভাবে সেট হয়েছে আশা করছি বুঝতে পারছেন আপনারা। এবার সাইড থেকে আমি একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। একটি বোর্ডের উপর আমি মিষ্টিটি মোল্ড আউট করে নিয়েছি এবং মোল্ড আউট করার পরে স্কোয়ার শেপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি। আমি খুবই দুঃখিত, কোনো কারণবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যেটা আমি লক্ষ্য করিনি। কেটে নেওয়ার পরে এখানে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে আমি মিষ্টির টুকরোগুলোকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের মধ্যেও মিষ্টিগুলোকে কোটিং করে নিতে পারেন, সেটাও খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত বেশি জিগলি টাইপের হয়েছে এবং নরম তুলতুলে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। একইভাবে সবগুলো মিষ্টির টুকরোই আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে কোট করে নিয়েছি। আর দেখতে কত লোভনীয় হয়েছে জাস্ট দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে, আর একটি খেয়ে মন ভরবে না, আরও একটি চেয়ে খেতে হবে। বাসায় যদি আপনারা এই ডেজার্টটি তৈরি করেন, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আর বলার কোনো অবকাশ রাখে না এই মিষ্টিগুলো কত বেশি মজাদার এবং লোভনীয় হয়েছে, কত বেশি নরম তুলতুলে এবং জিগলি টাইপের হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। পায়েস তো আমরা অনেকেই রান্না করতে পারি, তবে কতটুকু দুধের সঙ্গে কতটা চাল দিয়ে পায়েস রান্না করলে এত বেশি মজা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পায়েসটা রান্না করা যাবে সেই ট্রিক্সগুলো সহ আজকের রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এই পায়েসটা খেতে এত বেশি মজা হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি একবার খেয়ে থাকেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবং বারবার শুধু এটাই খেতে চাইবেন। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি হাফ কাপ পোলাওয়ের চাল। চেষ্টা করবেন পোলাওয়ের চালটা দিয়ে পায়েস রান্না করতে, তাহলে খুবই ভালো সুগন্ধ আসে, পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি চালগুলোকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধের মধ্যে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। এইভাবে চালটা ভিজিয়ে রাখলে চালটা অনেকটা নরম হয়ে আসে, ফলে খুব দ্রুত সিদ্ধ হয়ে গলে যায়। ফিরে আসলাম একদম 30 মিনিট পর। চুলায় একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি 2 কাপ দুধ দিয়ে আজকের পায়েসটা তৈরি করব, এজন্য হাফ কাপ চাল নিয়েছি। আপনারা এইভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন। যদি 1 কাপ দুধ নেন তাহলে এখানে চাল লাগবে 1 মুঠোর থেকে সামান্য একটু বেশি। যদি 4 লিটার দুধ নেন তাহলে এখানে লাগবে 1 কাপ চাল। এইভাবে চাল এবং দুধের মেজারমেন্টটা আপনারা ব্যালেন্স রাখবেন, তাহলে দেখবেন পায়েস খেতে অসম্ভব মজাদার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ এবং 3টি দারুচিনি। এলাচের মাথাগুলো আমি ফাটিয়ে দিয়েছি, ফলে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে। এবং দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা দুটো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে যে চালটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার দুধ সহ পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ বেশি ব্যবহার করেছি। হাঁড়ির মধ্যে পুরোপুরি 2 লিটার দুধই মেপে নিয়েছিলাম, তবে আপনারা এই 2 লিটারের মধ্যে থেকে সামান্য কিছু দুধ দিয়ে চালটা ভিজিয়ে রাখতে পারেন। চালটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে। আপনারা দেখেছেন চালগুলো দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি দুধের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং আরও দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার বেশি অপেক্ষা করব না, তাহলে কিন্তু চালটা তলায় লেগে যেতে পারে। 2-3 মিনিট পর পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব এবং অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিতে হবে। চুলার হিট বাড়িয়ে রাখলে দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যাবে। সো আপনারা চাল দ্রুত সেদ্ধ করার জন্য কিন্তু এই ট্রিক্সটাও ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন চাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, এখনও অনেকটা গোটা গোটা রয়েছে। তবে আর কিছুক্ষণ জাল করলে চালটা অনেকটা নরম সফট হয়ে আসবে। তারপরে আমি একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব পায়েসটা আরও কিভাবে বেশি ক্রিমি করবেন।
জাল করতে করতে দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, দুধটাও টেনে এসেছে এবং চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন এইভাবে কিন্তু সর জমতে শুরু করবে। 2-3 মিনিট পর পরে নেড়ে দিব, তাহলে এমন সর আসবে। এই সরগুলো খেতে কিন্তু পায়েসের মধ্যে আরও বেশি মজা লাগে। আমি যেভাবে পায়েসটা রান্না করছি হুবহু এই রেসিপি ফলো করে যদি আপনারা পায়েস রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পায়েস খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। চাল তো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পায়েসটাকে ক্রিমি এবং সফট করার জন্য একটি হাতা বা চামচের সাহায্যে এইভাবে দ্রুত নেড়ে নিতে পারেন, অথবা একটি হুইস্কের সাহায্যে এভাবে একটু ঘেটে দিবেন। তাহলে দেখবেন চালটা অনেকটা গলে গিয়েছে এবং পায়েসটা এত বেশি ক্রিমি হবে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আপনাদের হাতের কাছে হ্যান্ড উইস্ক না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়েও একটু ঘেটে নিতে পারেন। এবার আমি দেখাচ্ছি চালগুলো কত বেশি গলে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটি চালও কিন্তু আস্ত নেই, খুব ভালোভাবে গলে গিয়েছে। কিছু দানা রয়েছে, কিছু গলে গিয়েছে, সেই সাথে পায়েসটা অনেক বেশি ক্রিমি হয়েছে। এমন পায়েস খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। জাল করতে করতে পায়েসের কনসিস্টেন্সি মোটামুটি চলে আসতে শুরু করেছে। আমার কাছে পাতলা পায়েসটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তবে খুব বেশি ভারীও না, কিছুটা আঠালো হবে এমন পায়েস খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এরকম কনসিস্টেন্সি আসলে এবারে আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করে দিব। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ কনডেন্স মিল্ক মিষ্টি বাড়াবে, সেই সাথে পায়েসের টেস্টও বাড়াবে। আর আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে চিনির পরিমাপটা বাড়িয়ে দিবেন, তবে আমি সাজেস্ট করব কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে এগুলো আমি পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতেই দেখতে পারবেন পায়েসটা কিন্তু আগের থেকে কিছুটা লিকুইড ফর্মে চলে আসছে। এ পর্যায়ে চুলার হিট বাড়িয়ে রাখবো না। পায়েসটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার হিট কমিয়ে দিতে হবে, কারণ খুব দ্রুত তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই অবস্থায় যখন পায়েসটা ফুটতে থাকে তখন কিন্তু শরীরে ছিটকাতে পারে, এজন্য চুলার হিট লোতে রেখে এই অবস্থায় পায়েসটা রান্না করে নিতে হবে। পায়েসের মধ্যে যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম ওইগুলো এবারে উঠিয়ে নিচ্ছি, কারণ পায়েস খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু মোটেও ভালো লাগে না। আপনারা চাইলে আগ মুহূর্তে উঠিয়ে নিতে পারেন, আমার মনে ছিল না, এজন্য এ পর্যায়ে এসে উঠিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়ায়, তারপরেই কিন্তু গোটা গরম মশলাগুলো উঠিয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে দেখুন এদিকে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এমন আছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর আপনারা যদি পায়েসটা পাতলা রাখতে চান তাহলে আরও কিছু আগ মুহূর্তে চুলা থেকে নামিয়ে রাখবেন, পরবর্তীতে ঠান্ডা হলে এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে একদম ফিরে আসবো পায়েসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে। এখন দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এমন আছে। ঠান্ডা হওয়ার পরে কেমনটা হবে সেটাও আপনাদের দেখিয়ে দিব। পায়েসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসলাম, আর দেখুন উপরে কত মোটা একটা সর পড়েছে। আর এই সরটা খেতে যে এত বেশি মজা, আপনারা যারা খেয়েছেন তারাই আসলে বুঝতে পারবেন। আর এত মজা করে পায়েসটা রান্না করেছি, এটা খেতে যে কত মজা হয়েছে আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, খেয়ে বুঝে নিতে হবে। আর উপরে যে সরটা পড়েছিল সেটা আমি পুরো পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম, এতে করে পায়েসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবারে আমি পায়েসটা সার্ভ করে নিচ্ছি এবং পায়েসের কনসিস্টেন্সিটা দেখুন। এমন কনসিস্টেন্সির পায়েসটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত বেশি পারফেক্ট, ক্রিমি এবং সফট হয়েছে এই পায়েসটা। মুখে দিলে একদম মিলিয়ে যায় এবং এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে যদি একবার খেয়ে থাকেন। আজকে আমি তৈরি করব আমার খুবই পছন্দের একটি মিষ্টি, তৈরি করে দেখাবো রসমালাই। পারফেক্ট রসমালাই তৈরির কারুকার্য লুকিয়ে রয়েছে এর মালাইয়ের মধ্যে। কোনো প্রকার ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়াই রসমালাইয়ের মধ্যে এত সুন্দর একটি কালার কিভাবে নিয়ে আসবেন, সকল প্রকার টিপস সহ থাকছে আমার আজকের রেসিপিটি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে মালাইটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। এখানে অবশ্যই ফুল ফ্যাটযুক্ত গরুর খাঁটি দুধটা নিতে হবে। খাঁটি দুধের পরিবর্তে বাজারে প্যাকেটজাতকৃত দুধগুলো এখানে ব্যবহার করলে মালাইয়ের টেস্ট খুব একটা বেশি ভালো আসে না। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টি সাদা এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে।
এবারে নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। অবশ্যই কিছুক্ষণ পর পর এরকম তলা ঘেঁষে ঘেঁষে দুধটা নেড়ে দিতে হবে, দুধের মিল্ক সলিডটা যেন প্যানের তলাতে লেগে না যায়। এভাবেই কিন্তু রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিতে হবে। চুলার উপর দুধটা জাল হতে থাক, ততক্ষণে আমি রসমালাইগুলো তৈরি করে নিব। রসমালাই মিষ্টির বলগুলো তৈরি করার জন্য আমি আগে থেকে ছানাটা প্রিপেয়ার করে রেখেছিলাম। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে ছানা তৈরির প্রসেসটা আমি আপনাদের দেখাইনি, তবে একটু মুখে বলে দিচ্ছি। 1.5 কেজি দুধ আমি চুলায় জাল করে নিয়েছি। যখন দুধের মধ্যে বলক এসেছে ওই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে দিয়ে 1/2 কাপ পানির সঙ্গে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটি ভিনেগার সলিউশন তৈরি করে নিয়ে ওই পানিটাকে আমি ধীরে ধীরে দুধের মধ্যে ঢেলে দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এবং ছানাটা তৈরি হওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়ে ছানাটা একটি সুতি কাপড়ে মুড়িয়ে আমি ঝুলিয়ে রেখেছিলাম এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। তারপরে ছানাটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ছানাটার থিকনেসটা কেমন হয়েছে, কতটা নরম এবং সফট হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি ছানাটিকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ছানাটা আমি বেশ ভালো করে মুথে নিয়েছি। এবার এর মধ্যে কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ দিচ্ছি সুজি, 1 চা চামচ দিচ্ছি গুঁড়া দুধ, 1 চা চামচ দিচ্ছি চিনি এবং হাতের সাহায্যে চিমটি কেটে 2 চিমটি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এবং 3 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একটি চিমটি দিয়ে বেকিং পাউডার বা এলাচের গুঁড়ো যতটা উঠবে চিমটিতে, হাতটা ঝাঁকিয়ে নিয়ে যতটা চিমটির মধ্যে থাকবে ওইটুকুই দিয়ে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি ঘিটাকে প্রেফার করব এবং তেলটাকে অ্যাভয়েড করতে বলবো, কারণ ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন বেকিং পাউডারটা শুকনো উপকরণের সব দিকে ভালোভাবে ছড়িয়ে যায়। মেশানোর পরে দেখতে পারবেন এই মিশ্রণটা অনেকটাই কিন্তু মাওয়ার মতো হয়ে গিয়েছে। এবারে শুকনো উপকরণগুলোকে আমি আবারও ছানার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটা যে একেবারে মেখে মিহি সফট করে নিতে হবে তেমনটা না, একটু সফট হয়ে আসলে এনাফ, যেন বড় কোনো দানা না থাকে। ছানাটা অতিরিক্ত মুথে ছানার ফ্যাটটাকে কিন্তু বের করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। ছানার সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডোতে ছানাটা পরিণত হয়েছে। ডোটা কত বেশি সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার হাতে কিন্তু একটুও লেগে আসছে না। আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এবারে আমার পছন্দ মতো একটু করে লেচি কেটে নিয়ে একটি করে বল তৈরি করে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে এই বলগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে গোল শেপটাই ভালো লাগে, এজন্য আমি গোল করেই তৈরি করে নিচ্ছি। কালো জাম মিষ্টি যেভাবে তৈরি করা হয় চাইলে আপনারা ওই শেপটাও দিয়ে নিতে পারেন। যতটা সম্ভব আমি ছোট করে বলগুলো তৈরি করার চেষ্টা করছি, কারণ এই মিষ্টির বলগুলো শিরাতে দেওয়ার পরে কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে। এবং মিষ্টির বলগুলোর গায়ে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে সেদিকটাও লক্ষ্য রাখবেন। যদি গায়ে কোনো ফাটল বা ক্র্যাক থাকে শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু বলগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, এজন্য সফট করে তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টির বল তো তৈরি করা হয়ে গিয়েছে। চলে আসলাম চুলাতে। একটি প্যানের মধ্যে নিচ্ছি আমি 1 কাপ প্লাস আরও 1/2 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখানে একটু বলে রাখি, অনেক সময় দেখা যায় অনেকে অতিরিক্ত শিরা তৈরি করে। এখানে একটি বিষয় হচ্ছে, আপনারা যদি পাত্র ছোট নেন তাহলে কিন্তু শিরার পরিমাণ কম দিয়েই হয়ে যায়, আর যদি পাত্র বড় নিয়ে থাকেন তাহলে শিরার পরিমাণটা বেশি লাগে, সেই ক্ষেত্রে চিনিটাও বেশি ব্যবহার করতে হয়। আমি ছোট পাত্র নিয়েছি এবং কম চিনির মধ্যে আপনাদের মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। এতে করে যেমন আপনাদের চিনির খরচটা কমে এলো, তেমনি বাকি যে শিরাটা থাকবে ওইটাও আর ওয়েস্ট হবে না। ওইটা কিভাবে কাজে লাগানো যাবে সেটাও আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিরার মধ্যে 2টি এলাচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য। শিরার মধ্যে যখন বলক এসেছে এলাচ দুটোকে আমি উঠিয়ে ফেলিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা ছানার বলগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি বল একবারে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে শিরার টেম্পারেচারটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো চুপসে যাবে। এজন্য একটি একটি করে দিব, এতে করে শিরার টেম্পারেচারটা একদম ব্যালেন্সে থাকবে। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে কুক করে নিচ্ছি 5 মিনিটের মতো। এর মধ্যে আর ঢাকনাটা উঠাবো না। 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটি মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে।
এবার একটি হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলোকে একটু দুলিয়ে দিচ্ছি, যেন মিষ্টিগুলো একটু ঘুরে যায়, তাহলে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে এবং ভালোভাবে কুকড হবে উপর নিচ থেকে। যখন দেখবেন শিরাটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটাও একবারে ধাপ করে ঢেলে দিব না, আমি হাতার সাহায্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটাকে অল্প অল্প করে শিরার মধ্যে ফেলছি। এইভাবে শিরার মধ্যে পানিটা অ্যাড করলে শিরার টেম্পারেচারটা একদম ব্যালেন্সে থাকবে, এতে করে মিষ্টিগুলো চুপসে যাওয়ার কোনো চান্সই থাকবে না। একবার দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল করার পরে আবার যখন দেখবেন শিরাটা ঘন হয়ে এসেছে, ঠিক আবারও ওই একই প্রসেসে পানি অ্যাড করে দিতে হবে, সেটা অবশ্যই গরম পানি। আমি অন্য একটি চুলাতে একদম ফুটন্ত গরম পানি করে নিয়েছি, চুলার উপর থেকে সরাসরি গরম পানিটা নিয়েই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি মোটামুটি 15 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরার তলাতে ডেবে যাচ্ছে। শিরাটাও আগের তুলনায় বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। যেহেতু মিষ্টি হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো পানি অ্যাড করছি না। একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন মিষ্টিগুলো কত বেশি সফট আছে। একটু সাবধানে এবার মিষ্টিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। শিরাটা খুব ভালোভাবে ঝরিয়ে অন্য একটি পাত্রের মধ্যে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, গরম থাকা অবস্থাতেই আমি উঠিয়ে নিচ্ছি। রসমালাইয়ের মিষ্টিগুলো কত বেশি পারফেক্ট হয়েছে, মিষ্টির টুকরোগুলো কত বেশি গোল গোল রয়েছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার অবশিষ্ট মিষ্টির শিরাটা আমি জাল করে ঘন করে নিচ্ছি। আগেই বলেছি এই শিরাটা আমরা ওয়েস্ট করব না, এটাও কাজে লাগাবো। এটাই কিন্তু পরবর্তীতে আমি মালাইয়ের মধ্যে অ্যাড করব, এজন্য জাল করে ঘন করে নিচ্ছি। এতে কিন্তু আপনারা আমাকে কিপটা ভাববেন না, মিষ্টি তৈরি করার পরে এই শিরাটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিভাবে কাজে লাগানো যায় এই জন্য আমি এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি ঘন করব না, তাহলে আবার ক্রিস্টালাইজড হয়ে যাবে। এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে রাখছি। আর ওই যে অপর দিকে আমি দুধটা জাল করতে রেখেছিলাম চুলাতে, সেটা দেখুন ঘন হয়ে কিন্তু প্রায় 1 লিটারেরও কম হয়ে এসেছে। আর মালাইয়ের কালারটা দেখুন কত বেশি পারফেক্ট এসেছে, এর মধ্যে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হয়নি, একদম অথেন্টিক একটি কালার চলে এসেছে। এর মধ্যে যে এলাচগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম। এবার যে সুগার সিরাপটা আমি জাল করে রেখেছিলাম ওইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি পুরোটা সিরাপ এখানে দিয়েছি, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক ছিল। আপনারা আপনাদের টেস্ট বুঝে শিরাটা অ্যাড করে দিবেন। শিরাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার তৈরি করে রাখা মিষ্টির বলগুলো আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আলতো করে নেড়ে দিব যেন বলগুলো ভেঙে না যায়। এই মালাইয়ের মধ্যে মিষ্টির বলগুলোকে আমি 5 থেকে 6 মিনিট আবারও জাল করে নিচ্ছি। এতে করে মালাইটা আরও একটু ঘন হয়ে আসবে এবং মিষ্টির মধ্যে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করবে। দেখতেই পাচ্ছেন মালাইটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু আরও বেশি পারফেক্ট চলে এসেছে। আমি আর বেশি জাল করছি না, কারণ ঠান্ডা হওয়ার পরে মালাইটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলাটিকে অফ করে দিয়ে অপেক্ষা করছি রসমালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি রসমালাইয়ের মধ্যে কত ছোট ছোট সরের টুকরো রয়েছে। আপনারা যখন এই ঘন মালাইয়ের রসমালাইটা খাবেন, সরের টুকরোগুলো আপনার দাঁতের নিচে পড়বে, তখন কী যে মজা লাগতে পারে জাস্ট ইমাজিন করেন। সরের টুকরোতে ভরা, সেই সাথে ঘন মালাইয়ের এই রসমালাইটা খেতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আমার মনে হয় এত মজাদার রসমালাইটি আপনারা কোনো মিষ্টির দোকান বা কোনো রেস্টুরেন্টেও কিনতে পারবেন না। এইভাবে জাস্ট একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, আপনারা বাহির থেকে আর রসমালাই কিনেই খেতে চাইবেন না। এত কম খরচে এত মজাদার রসমালাই যদি বাড়িতেই তৈরি করা যায়। রসমালাইয়ের মিষ্টিগুলো জাস্ট দেখুন কত বেশি রসালো, নরম, তুলতুলে এবং সফট হয়েছে। সুজির হালুয়া। সুজির হালুয়া অনেকেই তৈরি করতে পারে, তবে যারা নতুন আছেন মেজারমেন্টগুলো সঠিকভাবে জানা নেই। পারফেক্ট একটি হালুয়া তৈরির সঠিক মেজারমেন্ট সহ দানাদার একটি হালুয়া রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে সহজ রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি।
চুলায় একটি প্যানের মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এই হালুয়াটা ঘি দিয়েই তৈরি করতে হবে, তেল দিয়ে তৈরি করলে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসবে না। এবার অপেক্ষা করছি ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত। লো হিটে ঘিটা মেল্ট করে নিতে হবে, হাই হিটে ঘি মেল্ট করতে গেলে ঘির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে চুলার হিট রাখবো মিডিয়াম টু লোতে। এবারে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ঘির সাথে সুজিটা খুব ভালো করে ভেজে নিব। চুলার হিট বাড়িয়ে সুজিটা ভেজে নিলে সুজিটা খুব ভালো করে ভাজা হবে না, বরং উপর থেকে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, যার ফলে হালুয়ার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য লো হিটেই সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুজিটা ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ সুজিটা কিছুটা মুচমুচে হয়ে এসেছে এবং সুন্দর একটা ফ্লেভার এসেছে, ওই পর্যায়ে এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি 1 কাপ সুজির জন্য। আর এখানে আমি কাঁচা দুধ ইউজ করিনি, কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, ফলে এই বরফির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন দুধটা জাল করে নিয়ে সুজির মধ্যে দেওয়ার জন্য। দুধটা কুসুম গরম ছিল, কুসুম গরম দুধটা সুজির মধ্যে দিয়েছি, ফলে আর দলা বেঁধে যাবে না সুজিটা। এবারে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার হিট রেখেছি মিডিয়ামে। এভাবে নেড়েচেড়ে অপেক্ষা করছি সুজির দানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। সুজির দানা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করা যাবে না। চিনি অ্যাড করলে আর সেই জিনিসটা সেদ্ধ হতে চায় না, এটা আমরা সকলেই জানি। দেখতেই পাচ্ছেন দুধটাও টেনে এসেছে এবং সুজির দানাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাপটা অবশ্যই আপনারা যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আবারও নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি এই সুজির মিশ্রণটা। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে, তখন বরফির কালারটা নষ্ট হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে মিশ্রণটা কিন্তু সামান্য একটু পাতলা হয়ে এসেছে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে টেনে নিচ্ছি। মিশ্রণটা যখন কিছুটা টেনে এসেছে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা আমি আগে থেকে ইউজ করিনি, কারণ চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে দিয়ে দিলে ফ্লেভারটা খুবই স্ট্রং পাওয়া যায়। আর আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে, তাহলে যে পর্যায়ে ঘিটা মেল্ট করে নিয়েছিলাম ওই ঘির মধ্যে 2 থেকে 3টি এলাচ দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘির ফ্লেভারটাও কিন্তু খুব স্ট্রং আসবে আগের ঘির তুলনায়। টোটালে আমি এখানে প্রায় আধা কাপ ঘি ইউজ করেছি। ফার্স্টেই সম্পূর্ণ ঘিটা দিয়ে দিইনি, লাস্ট পর্যায়ে এসে সামান্য দিয়ে দিলাম, এতে ঘির ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারাও সেমভাবে তৈরি করবেন, দেখবেন হালুয়ার মধ্যে ঘির এত সুন্দর একটা ফ্লেভার এসেছে যা খেতে অনেক বেশি মজা লাগে। এভাবেই নেড়েচেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণটা অনেকটাই টেনে এসেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেই বোঝা যাচ্ছে এটাকে কিন্তু খুব সহজেই হালুয়ার শেপ দেয়া যাবে। সো এ পর্যায়ে আমি এবার চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্লেটে কিন্তু আমি কোনো ঘি ব্রাশ করিনি, এই হালুয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘি রয়েছে, সো প্লেটে আর ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এবার এই মিশ্রণটাকে ট্রের মধ্যে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি, এতে করে হালুয়াটা কেটে নিতে অনেক সুবিধা হবে। দিয়ে দিচ্ছি এর উপরে কিছু পেস্তা বাদাম কুচি এবং কিছু কাঠবাদাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অন্য যে কোনো ফ্রুটস দিতে পারেন। আমি ডেকোরেশন করে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এবার এভাবে একটু করে চেপে চেপে বাদাম কুচিগুলোকে একটু চেপে দিচ্ছি, যেন খুব সহজে পড়ে না যায় বা উঠে না আসে। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না বরফিটা পুরোপুরিভাবে ঠান্ডা করার জন্য, আমি গরম গরমই কেটে নিচ্ছি। তবে আপনারা ঠান্ডা করে কেটে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন। গরম গরমই আমি বরফিটা কেটে নিয়েছি, তারপরেও খুব একটা বেশি অসুবিধা হয়নি, কারণ বরফির পাকটা খুব পারফেক্ট হয়েছিল, এজন্য কেটে নিতে কোনো অসুবিধা হয়নি। আমি আমার পছন্দ মতো শেফে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেফে কেটে নিতে পারেন। এছাড়া যে কোনো সাঁচে ফেলে ডিজাইনও করে নিতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। এবারে দেখুন হালুয়াগুলো আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি,
খুবই সুন্দর শেপ চলে এসেছে আর হালুয়াগুলো এত সুন্দর দানা দানা হয়েছে, মুখে দিলে অসম্ভব মজাদার লাগে। ব্যাস, হালুয়া রেডি টু সার্ভ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন নতুন হালুয়া তৈরি করতে যাচ্ছেন, এভাবে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো একটা ফলাফল পাবেন। হালুয়ার টেস্ট অসাধারণ আসবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।